আমরা যে স্বপ্ন দেখে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, সেই স্বপ্নের মধ্যে ৫৩ বছর পর এই বাংলাদেশ হবে, এখানে আবার সেই ৭১-এর ইতিহাসগুলো দেখব, সেটি কিন্তু আমাদের দুঃস্বপ্ন ছিল না। এবং সেই দুঃস্বপ্নের শিকার, সেই সহিংসতার শিকার, সেই অত্যাচারের শিকার মাত্র আমাদের তরুণ প্রজন্ম আছে, যাদের জন্য আমাদের অঙ্গীকার ছিল এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, যেখানে বৈষম্যহীন মানুষের অধিকার ভিত্তিক সমাজে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত। সেটি হয়নি, আমরা ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতা আমাদের আজকে তরুণ প্রজন্ম নিচ্ছে। ইতিহাস তাই বলে, প্রতিটা বাংলাদেশের যত অর্জন, সেই সময় ব্যয় করার দরকার নেই। শুধু এটুকু বলা যায়, ৫২ থেকে শুরু করে ৬৯, ৭১ এমনকি স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই তরুণ প্রজন্মের ক্ষেত্রে এগিয়েছিল। তাদের পিছনে পিছনে রাজনীতির ক্ষেত্রে কিন্তু শুরু করে যোগ দিতে বাধ্য হয়েছে। একইভাবে আবার আমাদের আজকে তরুণ প্রজন্ম যে আন্দোলন করছে, আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ অবস্থানে যারা আছেন, সরকারের দায়িত্বে যারা আছেন, রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, দলমত নির্বিশেষে সকলেই তারুণ্যের শক্তি, তারুণ্যের যে ইনভিনসিবিলিটি, অজেয় শক্তি, শিক্ষার্থীদের যে অজেয় শক্তির ইতিহাস আমাদের দেশে আছে, সেটাকে মেনে নিয়ে সেটাকে তাদের ন্যায্য সম্পূর্ণ অরাজনৈতিক দাবিগুলো, অধিকারগুলো আদায়ের জন্য যে আন্দোলন, সেটাকে সমর্থন দেবে, সেটাকে পূরণ করবে। কোনো প্রকার সহিংসতা সেটি হয়নি। এই ব্যর্থতার দায় ইতিমধ্যে বলা হয়েছে সরকারকে নিতে হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলো নিতে হবে। আমি একটা কথা বলার আগে শুধু দুটো পয়েন্ট একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদের যে দাবিনামাগুলো আপনাদের কাছে যদি উপস্থাপনা করা হয়েছে, বিতরণ করা হয়েছে, সংবাদকর্মী ভাইদের কাছে বলছি, সেখানে ১০ নম্বর যে দাবিটা আছে, সেখানে আমরা ইতিমধ্যে রেজাউল হাসান বলেছিলেন, তারপরে আমি রিপিট করছি। আমরা এক করতে চাই যে গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল সব গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং সকল প্রকার নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। সেটা আমাদের অত্যন্ত পরিষ্কার দাবি। আর দ্বিতীয় বিষয়টি যেটি শিরিন আপা বলেছিলেন, যে আমাদের চিন্তা ছিল যে আজকে এই প্রেস কনফারেন্সের পর ডিবি কার্যালয়ে যাবো। আমরা সেটা অনুরোধ করছি। এখন আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আপনারা বলেছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হচ্ছে, সেটি বন্ধ করার তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলন চালিয়ে করব। এটা করার জন্য আমি অবগত জানাচ্ছি। এবং সরাসরি এখানে ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত, তাদেরকেও বলছি, এটা না থাকার কথা নয়, তাদেরকেও বলছি এটা আপনার প্রতিরোধ জানিয়ে থাকি। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার ভিত্তি যখন জনবিচ্ছিন্ন একটা অবস্থানে চলে যায়, যে অবস্থা তারা তৈরি করেছিল এখন এই দেশে, আমরা সবাই বলেছি ইতিমধ্যে, প্রতিটি মানুষ বিভ্রান্ত, প্রতিটি মানুষ সংকৃত, প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। ডিবি বলছে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটরদেরকে, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা কত অবৈধ, অসাংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে। এটা আদালতে আজকে বক্তব্য, গতকাল বক্তব্য এসছে, আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো। সেদিকে আমি যাচ্ছি না। আমি যদি ডিবি কার্যালয়, ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নিই, এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতা করছে। তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করেন? রাষ্ট্রকে একটা নজরদারি ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করে ফেলছে, যেটি হওয়ার কথা ছিল না। স্বাধীনতার চেতনা কিন্তু ছিল না। সেই অবস্থা সৃষ্টির জন্য যারা দায়ী, তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। আমরা সকলেই বলছি ন্যায় বিচার চাই। আমাদের প্রতিটা দাবির মধ্যেই ন্যায় বিচারের কথা বলা হয়েছে। আপনারা, আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাস করি, এবারে যারা উপস্থিত, আমাদের যারা কথা শুনছেন, গণমাধ্যমের সাথে যারা আমাদের কথাগুলো শুনবেন, সকলেই সম্পূর্ণ একমত। যারা সহিংসতার জন্য দায়ী, যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী, যারা নির্বিচারে আটকের জন্য দায়ী, যারা মানুষের অধিকার হরণের জন্য দায়ী, তাদের সকলেই বিচার চায়। এটা এই দেশের প্রতিটি মানুষ দাবি করে।